সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা। স্টুডিওতে উপস্থিত হয়েছেন রাজনৈতিক সমালোচক আহ, জনাব শেখ ফরিদ। আপনি ইতিমধ্যেই জানেন যে মালয়েশিয়াতে 36 জনকে গ্রেফতার করেছে এবং আজকে সেই দেশের পুলিশ প্রধান একটা বিবৃতি দিয়েছে। সেখানে বলা হচ্ছে গ্রেফতারকৃত এই যে বাংলাদেশি নাগরিকরা তারা ওইখানে নির্মাণ শ্রমিক বিভিন্ন শ্রম পেশায় কর্মরত ছিল, কিন্তু তারা যে অপরাধটা করেছে সিরিয়াতে বাংলাদেশে আইএস জঙ্গিদের অর্থ পাঠাতো। আপনি নিশ্চয়ই সংবাদটা পড়েছেন, আপনি যদি এবার একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে চেতনার দর্শকদের অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা আমাদের বাংলাদেশ মানে আমরা ওই যে মাল্টিপারপাস বিপদে আছি আর কি, মাল্টিপারপাস রিস্কে আছি। আমাদের দেশ সম্পর্কে মেসেজ যাচ্ছে যে এই দেশে মৌলবাদী শক্তি ক্ষমতায় চলে এসেছে, এই দেশে আইন নেই, এই দেশে নিয়ম নেই, নীতি নেই, গণতন্ত্র নেই, ইত্যাদি ইত্যাদি। তারপর মব ভায়োলেন্সের নামে দেশে সন্ত্রাস কায়েম হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তার উপরে যখন আমাদের দেশ থেকে যখন সারা পৃথিবীতে আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে, ঠিক তখনই আমাদের কাছে খবর এলো যে মালয়েশিয়াতে 37 জন নাকি 36 জন বাংলাদেশি বাংলাদেশি নাগরিককে জঙ্গিবাদে জড়িত হওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে অর্ধেককেই মালয়েশিয়ান সরকার সাজা দিয়ে তারপর পাঠাবে, এর আগে না, আর অর্ধেক হয়তো ছাড়তে পারে। অথচ আমাদের ডিএমপির কমিশনার কি বললো, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশের জঙ্গি যদি মালয়েশিয়ায় গিয়ে ধরা পড়ে, এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনিও জানেন বা নিউজ ছড়ানোর মাধ্যমে, নিউজ প্রকাশের মাধ্যমে আমরা জেনে গেছি, সেখানে মালয়েশিয়ার সেই পুলিশ কর্মকর্তা বলতেছে যে বাংলাদেশের বৈধ সরকার উৎখাতের আন্দোলনে এরা জড়িত ছিল। এটা কিন্তু একটা মারাত্মক কথা। এবং সেই সাথে তারা এই যে বিদেশি আন্তর্জাতিক জঙ্গিবাদের সাথে যে জড়িত, তারা অর্থায়ন করেছে। শুধু এইখানেই ক্ষান্ত না, এরা মালয়েশিয়ায় গিয়ে জঙ্গিবাদের জঙ্গিবাদের পরিধি বড় করার জন্য এরা রিক্রুট করতেছিল। মানে এদের ন্যূনতম আকল নাই যে এই কাজটা করলে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় যাবে ইসলামের নামে। এরা যা করা শুরু করেছে, আর আপনি দেখেন এর মধ্যে গিয়ে দেখেন এই 37 জনের মধ্যে আপনি নিশ্চিত থাকেন 30 জনই জামাত বা শিবিরের সদস্য, এটাও আপনি নিশ্চিত থাকেন। কিন্তু হ্যাঁ, সবাই জামাতের সদস্য। জনাব শেখ ফরিদ, সবাই জামাতের সদস্য পত্রিকার খবরে বলা হচ্ছে এবং পুলিশ প্রধান আজকে চমৎকার বর্ণনা দিয়েছেন। তারা আরো ইনভেস্টিগেশন করছে। প্রাথমিক ইনভেস্টিগেশনে ইসলামিক আইএস জঙ্গিদের সাথে জড়িত এবং অর্থ দিত বাংলাদেশের জঙ্গিদেরকে এবং সিরিয়াতে পর্যন্ত পাঠাতো। তাহলে চিন্তা করে দেখেন, এরা সিরিয়া আইএস এর সাথে জড়িত, তাইলে বাংলাদেশে এই যে আমি বারবার আপনাদের বলি যে কোচিং সেন্টারে জঙ্গিবাদ চর্চা হয়, কওমি মাদ্রাসায় জঙ্গিবাদ চর্চা হয়, ইভেন তাবলিগ কেউ 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 মনে করে জঙ্গিবাদের রাত্রি ঘর। এগুলো আমরা বলার কারণে আমাদের ইসলামের শত্রু, কখনো ভারতের দালাল, কখনো ইসরায়েলের দালাল বলা হয়। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করছেন যে এই কাজটা যদি অন্য কোনো দেশে হতো, অর্থাৎ কোনো অমুসলিম প্রধান দেশে হইতো, ধরেন এটা ভারতে হলে তো কেউ বিশ্বাসই করতো না, তখন বাংলাদেশে মিছিল মিটিং শুরু করে দিত, মৌলবীরা মিছিল মিটিং করতো, এমন কি বাংলাদেশের জালিয়াত মামেরা মিছিল করতো, যেটা ষড়যন্ত্র। আর অন্যান্য দেশে ইতিমধ্যে তারা তদন্তে 150 জন সদস্যের সংখ্যা পেয়েছে, সন্দেহভাজন তালিকায় 150 জনের নাম পেয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং তাদের প্রতি মাসে একটা স্পেসিফিক ফি পর্যন্ত দিতে হতো জঙ্গি সংগঠন চালানোর জন্য। 500 রিঙ্গিত করে তারা দিচ্ছিল, এমনকি এটা হলো সর্বনিম্ন 16 সাল থেকে এরা কার্যক্রম চালাচ্ছে এবং শেখ হাসিনাকে উৎখাত করার জন্য এরা বিশাল ফান্ড তারা তহবিল দিয়েছে জঙ্গিদেরকে। এরা মালয়েশিয়াতে মুসলিমদেরকে, যারা বাংলাদেশি প্রবাসী, এদেরকে উস্কায় দিত। এমনকি এই যে বাংলাদেশে এই যে গুজব বাস, এগুলো ইনভেস্ট তারা করতো এবং তারা নিজেরা অ্যাক্টিভ ছিল। এই জন্য তো এই অবস্থা। আমরা এগুলো বারবার সতর্ক করেছি, কিন্তু এরা যে দেশ থেকে এখন বিদেশেও চলে গেছে এই জামাত, এরা শুধু জামাত মফস্বলে না, মফস্বল শহর বা অজপাড়া গায়ে না, বা কোনো ইউনিভার্সিটি নয়, কেবল ঢাকাতেই নয়, এরা এখন বিদেশে রপ্তানি করা শুরু করেছে। এতে ইসলামের যেমন ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, সেই সাথে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংস করে দিয়েছে এরা। বাংলাদেশের মানুষকে ভিসা দিবে, এই কারণে যে কি ক্ষতিগ্রস্ত হলো এরা কি জানে, বাংলাদেশের যে প্রবাসী শ্রমিক যারা বিদেশে যায় তাদের উপর এটা প্রভাব পড়বে, কারণ বিশ্বাস করবে না, কারণ যে কোনো সময় বাংলাদেশিরা জঙ্গিবাদে জড়িয়ে যাবে। তার সর্বশেষ প্রমাণ মানুষ মুসলিম কান্ট্রিতে যদি এরকম হয়, তাহলে অমুসলিম দেশে এরা কি করবে, কি ভয়ঙ্কর ব্যাপার। জি, এমনকি সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, এই বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কোনো মন্তব্য নাই। এই দেশে জামাত এখন কথা বলে না,
বিএনপিও কথা বলে না, কোনো রাজনৈতিক দল। শুধু রাজনৈতিক দল না তো, ধরেন সরকারের কাছে যে জিনিসটা জানানো হলো, ইউনূস সরকারের কাছে জিনিসটা জানানো হলো, বা বাংলাদেশের যে পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের বিবৃতি বা দায় দায়িত্ব কিন্তু তাদের কাছে নেই। এবং মালয়েশিয়া সরকার যে কথাটা বলছে যে বাংলাদেশের সরকার পতনের ক্ষেত্রে, বৈধ সরকারকে পতনের ক্ষেত্রে এদের অবদান ছিল, তার মানে শেখ হাসিনা সরকারকে পতনের জন্যই এই জঙ্গিদের অবদান ছিল এবং এই নেটওয়ার্ক কাজ করেছে। এবং এর সাথে আমি ধারণা করি, আপনি কি বলবেন আমি জানি না, এটা আপনার কাছে একটা প্রশ্ন, এর সাথে আমেরিকান সিআইএ জড়িত কিনা এটা আপনি একটু যদি ডিসক্লোজ করেন। আমরা আন্তর্জাতিক সংস্থা তো কেউ না, আমরা সুনির্দিষ্ট করে বলতে পারবো না, তবে কোনো না কোনো আন্তর্জাতিক ভাবে তো এর সাথে জড়িত থাকতেই পারে। শুধু আমি মনে করি না যে এটা শুধু মালয়েশিয়াতেই ঘটেছে। এখন তো আমরা সন্দেহ করতে পারি যে শুধু মালয়েশিয়া না, পৃথিবীর বহু দেশে এগুলো ঘটছে। আমার ধারণা কিছুদিনের মধ্যে সেগুলো প্রকাশ পাবে। সেই মালয়েশিয়াতে যে কারণে, যেমন তারা একই সাথে জঙ্গিবাদে জড়িত ছিল, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ছিল, সেই সাথে তারা জঙ্গিবাদের কার্যক্রম করার পাশাপাশি বাংলাদেশের সরকার উচ্ছেদে কাজ করেছে। এটা শুধু মালয়েশিয়া না, আমার কেন যেন মনে হয় কিছুদিন পরে দুবাই, কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন, এমনকি ইউরোপ আমেরিকার কোনো দেশ থেকেও এরকম কোনো খবর আসতে পারে, অস্বাভাবিক কিছু না। না, একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে ট্রাম্প দেখেন, পাকিস্তান এমন একটা রাষ্ট্র সারা জীবন, সেটা হচ্ছে সারা জীবন আমেরিকার পাটা চেটেই গেল সে, এবং আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য সে পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলিম হত্যা করেছে পাকিস্তান, শুধুমাত্র আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য। এবং দেখেন আজকের দিনে এসে ভারতের সাথে যখন স্ট্র্যাটেজিক্যাল পার্টনার হিসেবে আমেরিকা কাজ করছে, ঠিক সেই মুহূর্তে আপনার পাকিস্তানের সেনাপ্রধানকে ট্রাম্প ডেকে নিয়ে আপনার মধ্যস্থভোজ করার বা নৈশভোজ করাচ্ছে, এবং এর মাধ্যমে এই সাউথ এশিয়াতে, এই সাউথ আফ্রিকাতে, এই এশিয়াতে অন্য কোনো ঘটনা ঘটানোর পরিকল্পনা কি আমেরিকা রয়েছে কিনা? আমি শুধু সুনির্দিষ্ট একটি দেশের কথা বলবো না, আমি মনে করি যে বাংলাদেশ এই মুহূর্তে, কে যেন আমাকে ওই দিন বললো, আপনি বলছেন নাকি কে, আমার মনে পড়তেছে না, যে বাংলাদেশটা এখন হয়ে গেছে গরিবের সুন্দরী বউ, যেটা মনজুরুল আহসান খান, কমিউনিস্ট পার্টির প্রধান, তিনি 20 বছর 25 বছর আগে বলতেন যে বাংলাদেশ হয়ে গেছে এখন সুন্দরী, মানে গরিবের সুন্দরী বউ, সবাই তাকে ভোগ উপভোগ করার চিন্তা ভাবনায় ব্যস্ত। সুতরাং এখানে সুনির্দিষ্ট কোনো দেশ না, অনেকেই এখন চেষ্টা করতেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার মাধ্যমে তাদের যার যার স্বার্থ, যার যার যতটুকু স্বার্থ আছে তা উদ্ধার করার জন্য। এটা অস্বাভাবিক কিছু না, এবং এটা ঘটতেছে, বাংলাদেশকে নিয়ে বরাবরই ঘটতেছে। আপনি দেখেন আজকে শেখ হাসিনা সরকারকে যারা উচ্ছেদ করল, তাদের এজেন্ডা কি ছিল? আমি কিন্তু একটা জিনিস ডিনাই করেছি, সেটা হলো যে অনেকেই বলছে যে শেখ হাসিনা সরকার দুর্নীতি করছে বলে জনগণ অতিষ্ঠ ছিল। এখন দুর্নীতি হচ্ছে না, এখন দুর্নীতি হয় না, বরং এখন আরো বেশি হচ্ছে। 16 বছরে যা করে নাই তার চেয়ে বেশি করেছে। সুতরাং এই সরকারকে উচ্ছেদের পিছনে অবশ্যই জাতীয় এবং আন্তর্জাতিক শক্তি কাজ করেছে, তো কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ ফরিদ ভাই, আমরা আবার অন্য কোনো বিষয় নিয়ে আসবো। দর্শক মণ্ডলী, আপনি আমাদের সাথে থাকবেন, অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার আসবো।